নাওরাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রথমে খেয়াল না করলেও নাফসান হাসপাতালে নিয়ে নাওরার শরীরের আঘাতগুলো দেখতে পায়। দেখে বোঝা যায় নাওরাকে শক্ত কিছু দিয়ে আঘাত করা হয়েছে। তবুও তো ভয় কাটে না। নাওরাকে ট্রিটমেন্টের পর ডাক্তার এসে জানায়, মিস্টার নাফসান, আমরা যেমনটা ভেবেছিলাম তেমন কিছুই হয়নি। আপনার ওয়াইফের সাথে খারাপ কিছু হয়নি। তবে ওনার শরীরের আঘাত দেখে মনে হচ্ছে শক্ত কিছু দিয়ে আঘাত করা হয়েছে। তবে ভালো বিষয় হচ্ছে শরীরের সামনের অংশে কিংবা মাথায় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পিঠের দিকে আঘাতের চিহ্ন আছে, আর প্রাথমিকভাবে মনে হচ্ছে ডান হাতের হাড়ে ফাটল থাকতে পারে। রিপোর্ট পেলে আমরা সব ঠিকঠাক বলতে পারবো। ডাক্তারের কথাগুলো মনোযোগ দিয়ে শোনার পর নাফসান যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর জিজ্ঞাসা করে, আমার ওয়াইফ, ওনাকে ব্যথার ইঞ্জেকশন দেওয়া হয়েছে? ব্যথা কমলে ঘুমাবেন তিনি। তার কাঁধের ক্ষতটাতেও ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। আমি দেখা করতে পারবো কি? তেমন কমপ্লিকেশন নেই, তবে ওনার রেস্ট প্রয়োজন, তাই বেশি শব্দ করবেন না। নাফসান মাথা নাড়াতেই ডাক্তার চলে যান। এতক্ষণে সে শান্তিতে বাইরেই বসা। রূপা সিয়াম সাথেই ছিল। সিয়াম তো ভয়ে কাছেই আসছিল না, দূরে এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকে। রূপা এগিয়ে এসে নাফসানের সাথে নাওরার খবর জেনে নেয়। সব জেনে নিজেও শান্তি পায়। নয়তো তাদের মাঝ থেকে নাওরার সাথে আজ খারাপ কিছু হলে রূপা নিজেও ভালো থাকতে পারতো না। রূপার এতক্ষণ বারবার নিজেকেই দোষী মনে হচ্ছিল। তারাও তো নাওরার সাথে যেতে পারতো, শুধুমাত্র স্যার নাওরার স্বামী বলেই তারা যায়নি। সিয়াম কিছুটা ভয় নিয়ে রূপার কাছে এসে জিজ্ঞেস করে, নাওরা ঠিক আছে? রূপা তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, এবারের মতো বেঁচে গেলেন। নাওরাকে কে আঘাত করেছে জানা নেই, তবে যদি এর সাথে আপনার সম্পৃক্ততা থাকে তবে আপনার রক্ষা নেই, বলে দিলাম। শ্যাম সংকোচ নিয়েই বলে, আমি তো বলেছি আমি এসবের কিছুই জানতাম না, শুধু নাওরাকাভাবে পড়ে থাকতে দেখে ক্লাসরুমে নিয়ে এসেছিলাম। বেশ রাত হয়, হাসপাতালের করিডোরে কিছুটা ফাঁকাই আছে। শ্যাম চলে যেতে চেয়েও ভাবছিল একটু নাওরার সাথে দেখা করতে পারবে কিনা। এর মাঝে নাফসান গিয়ে একবার দেখে এসেছে। নাওরার ব্যথা কমায় এখন ঘুমাচ্ছে। রূপাও একবার গিয়েছিল দেখতে, তবে শ্যাম যেতে পারেনি। সে তো ভয়ে নাফসানের সামনেই যায়নি। কখন না জানি তার উপর চড়াও হয়ে ওঠে সেই ভয়ে। এতক্ষণে শ্যাম সাহস করে গিয়ে নাফসানের সামনে দাঁড়িয়ে বলে, স্যার, আমিও একটু নাওরার সাথে দেখা করতে পারবো? নাফসান মাথা নিচু করে বসেছিল। শ্যামের কথায় মাথা তুলে তার দিকে তাকায়। নাফসানের তাকানোতে শ্যাম একটু ভড়কে যায়। তার চোখ দুটো কেমন যেন লালচে হয়ে আছে। হঠাৎই নাফসান উঠে দাঁড়িয়ে শ্যামকে বলে, কেন করলে এমনটা? শুধুমাত্র নাওরা তোমায় বিয়ে করেনি বলে এতটা ক্ষোভ জমিয়ে রেখেছিলে যে একটা মেয়েকে এমনভাবে মারলে? শ্যাম সাথে সাথে বলে, আমি আমি কিছুই করিনি, সত্যি বলছি। আমি তো শুধু ওইদিকে গিয়ে নাওরাকে। কেন গিয়েছিলে তুমি? কি কাজ ছিল তোমার? শ্যাম মাথা নিচু করে শান্ত স্বরে বলে, অভ্যাসবশত চলে গিয়েছিলাম, ইচ্ছাকৃত ছিল না। নাফসান তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। রূপা এসে জানায়, স্যার, নাওরার মামি তাকে ফোনে না পেয়ে আমাকে কল দিচ্ছে। আমি ধরতে পারছি না, কি বলবো আমি? নাফসানের মনে পড়ে সে তো কাউকে কিছুই জানায়নি এখনো। তবে রূপাকে একটু ভয় পেতে দেখে বলে, তুমি ফোন ধরে জানিয়ে দাও নাওরা আমার সাথে আছে, বাকিটা আমি ওনাদের কালকে জানাবো। আজ বললে আজই এখানে চলে আসতে চাইবে। রূপা মাথা নাড়িয়ে নাফসানের বলা কথাই মামিকে জানায়। মামি একটু রাগ করে ওনাকে ফোন করে না জানানোই, তবে রূপা কোনো রকমে ওনাকে ম্যানেজ করে। এর মাঝে রিচিকেও জানিয়েছে নাওরার খবর। এত অস্থিরতায় রিচির কথা মনে ছিল না। পরে রিচিকে জানানোয় রিচি একটু রাগ করেছিল। সে জানিয়েছে সকালে সে নাওরাকে দেখতে চলে আসবে। রাতে রূপা থাকতে চাইলেও নাফসান না করে দেয়, সে নিজেই সব সামলে নেবে। তাছাড়া রূপার নিজেরও অনেক কষ্ট হয়েছে, ওরও রেস্ট প্রয়োজন। একটু রাত হয়, নাফসান নিজেই স্যামকে দায়িত্ব দেয় রূপাকে বাসায় পৌঁছে তারপর বাসায় যাওয়ার জন্য। রূপাকে যাতে সেফলি পৌঁছে দেয় সেজন্য একটু শাসিও দেয়। যেহেতু তাদের দুজনের বাসা দুই দিকে, তাই রূপা না করেছিল, তবে শ্যাম রাজি হয়ে যায় তাকে নামিয়ে দিতে। রাত হয়ে যাওয়ায় রূপার নিজেরও একটু ভয় করছিল, তাই রূপাও আর মানা করে না। কেমন আছেন বেআইন সাহেবা? আপনাকে তো বলেছি আমায় আপনি করে বলবেন না। আমি আপনার অনেক ছোট। ওকে বেআইন সাহেবা, তবে এখন থেকে তুমি করে বলবো না হয়। সাফিয়া রিপ্লাই দেয় না। এই নাহিল ছেলেটার সাথে কথা বলতে অনেক লজ্জা লাগে তার, কিন্তু ভালোবাসে বলে এড়িয়েও যেতে পারে না। কিন্তু নাহিল যেভাবে কথা বলে তার সাথে, এসবে সাফিয়া আরো বেশি লজ্জা পায়। নাফসান গিয়ে ঘুমন্ত নাওরার পাশে বসে থাকে। নাওরার শরীরের আঘাতগুলোতে হাত বুলিয়ে দেখতে থাকে কতটা আঘাত পেয়েছে মেয়েটা। যে বা যারা এমন করছে নাওরার সাথে, নাফসান তাদের শাস্তি না দেওয়া পর্যন্ত শান্তি পাবে না। নরার ডান হাতে প্লাস্টার করে দেওয়া আছে।
হাড়ে সামান্য ফাটল ধরেছে, আর শরীরের কয়েক জায়গায় কালশিটে দাগ পড়ে গেছে। নাফসান ঘুমন্ত নাওরার কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। কিছুক্ষণ পর নাওরার ঘুম ভাঙতেই শরীরের ব্যথা অনুভব করে। ডান হাত নাড়াতে গেলেই বুঝে ওটাতে ব্যান্ডেজ করা, আর বাম হাত কারো মুঠোয় বন্দি। চোখ বন্ধ করে নাওরা বুঝে সে আর কেউ না, তার স্বামী নাফসান খান। নাওরা হাতটা অল্প নাড়াতেই নাফসান বলে, ব্যথা করছে এখনো? নাওরা চোখ খুলে নাফসানের অবস্থা দেখে চমকে ওঠে। চুলগুলো এলোমেলো হয়ে আছে, শার্টের উপরের দিকের বোতাম খোলা, চোখ মুখ কেমন বিধ্বস্ত হয়ে আছে। নাওরা ব্যথা নিয়ে অল্প হেসে বলে, আপনার চেহারা দেখে মনে হচ্ছে আমি নয়, আপনি খেয়েছেন। নাফসান চোখ জোড়া শুরু করে বলে, অসুস্থতার মাঝেও তোমার দুষ্টুমি যাবে না? নাওরা মাথা নেড়ে না জানায়, বলে, দুষ্টুমি তো আমার রক্তে মিশে আছে। এইসব সামান্য ব্যথা আমার দুষ্টুমিকে কেড়ে নিতে পারবে না। নাওরার কথার ধরন দেখে নাফসানও হেসে ফেলে। নাওরার আঘাতগুলোর বিষয়ে কিছুই বলে না। তখনই নার্স এসে নাওরার আঘাতে মলম লাগিয়ে দেয়। নাফসান ততক্ষণ বাইরে দাঁড়িয়েছিল। নার্স চলে যেতেই নাফসান পুনরায় ভিতরে প্রবেশ করে। নাফসানকে দেখে নাওরা মুখ ফুলিয়ে বলে, নাফসান ভুরু কোচকে বলে, কি হলো তোমার, এভাবে মুখ ফুলিয়ে আছো কেন? আপনি তখন বাইরে চলে গেলেন কেন? নাফসান এসে বেডের পাশে টুলে বসে বলে, তো কি বসে বসে তোমায় এভাবে দেখতাম বলছো? দেখলে সমস্যা কি? আমি আপনার বউ নই। নাফসান একটু এগিয়ে নাওরার কানের কাছে এসে ফিসফিসে বলে, আমার কাছে চলে এসো, তারপর তোমার যেখানে যত সেবা দরকার সবই আমি করব। নাওরা বেশ লজ্জা পাই, তবে তার লজ্জা ভাবটা প্রকাশ না করতে বলে, নিয়ে চলুন না আপনার সাথে, আমি তো যেতেই চাই। নাফসান কেসে উঠে কিছুটা গম্ভীর স্বরে বলে, অসভ্য মেয়ে, সভ্য টিচার মশাই। ব্যথা করছে এখন? আর এই লাঠির বাড়ি তো টাটকা টাটকা, বেশি ব্যথা। এখন তো ঔষধ দিয়েছে, একটু কমেছে, এখন লাঠির বাড়ি মানে? বুঝছেন স্যার? টিচার হয়ে আপনি আমায় মানুষ না করতে পারলেও একজন করতে পেরেছেন, আপনার প্রিয় ছাত্রী লামিয়াকে। ছোটবেলায় তো স্যাররা লাঠির বাড়ি দিয়ে শাস্তি দিত, লামিয়া বোধহয় আপনার মতোই শিক্ষক হবে, তাই আমাকে দিয়ে প্র্যাকটিস করলো। বলেই নাওরা হেসে ফেলে। নাফসান শূন্য দৃষ্টিতে নাওরার দিকে তাকিয়ে থাকে। হাসতে হাসতে নাওরার চোখের পানি জমে। চোখের পানি মুছে নাফসানের দিকে মৃদু হেসে বলে, আপনাদের না সেরা জুটি হতো। একজন বর্তমান টিচার আর বউ হবে ভবিষ্যৎ টিচার, পারফেক্ট কাপল। মাঝখান থেকে আমি এক অবাধ্য ছাত্রী হয়ে পড়ে রইলাম। নাফসান নিঃশব্দে নাওরাকে আলগোছে জড়িয়ে ধরে। নাওরার সাথে সাথে ফুপিয়ে কান্না করে দেয়। কান্নারত অবস্থাতেই বলে, ভেবেছিলাম হয়তো মেরেই ফেলতে চেয়ে এসেছে, তবুও তো শুধু লাঠির বাড়ি দিয়েছে। অনেক বড় হয়ে গেছে তো, তাই হঠাৎ এমন আঘাত সহ্য হয়নি। অনেক ব্যথা লেগেছে, মনে হচ্ছিল হাত পায়ের হাড়গুলো বোধহয় জায়গা ছেড়ে দিয়েছে। হঠাৎই কান্না থামিয়ে নাফসানের বুক থেকে মাথা উঠিয়ে বলে, আমিও এমন একদিনের জন্য টিচার হতে চাই, কিছু অভদ্র ছাত্রীকে নিজের হাতে শাস্তি দিতে চাই স্যার। নাফসানও নিচু কণ্ঠে বলে, আশ্বস্ত করে, পারবে তুমি, আমি তোমায় সেই সুযোগ করে দিব। নাওরার মুখে হাসি ফুটে ওঠে। তারপর সে অনেক কষ্টে উঠে বসে। নাফসানের মুখোমুখি হয়ে বসে বলে, শুনুন, আমি বলি সব, এখন বলতে হবে না, রেস্ট করো এখন। নাওরা অবাধ্য হয়ে বলে, না, এখনই বলবো, নয়তো পরে ভুলে গেলে সব ঠিকঠাক বলতে পারবো না। যদিও মানুষ নাকি তার উপর হওয়া আঘাতের কথা ভুলতে পারে না, কিন্তু আমার তো ঠিক নেই, ভুলে যেতে পারি। তারপর নাওরা তখনকার কথা সব নাফসানকে বলতে শুরু করে। নাওরা যাওয়ার পথে রাস্তায় হঠাৎই তাদের ডিপার্টমেন্টের একটা মেয়ে নীলা রাস্তা আটকায়। বলে, এই নাওরা, তোকে ওই দিকে লামিয়া খুঁজছে। আমাকে লামিয়া খুঁজতে যাবে কেন? কি জানি ভাই, আমিও একটু অবাক হয়েছিলাম। তোদের মধ্যে তো সম্পর্ক ভালো নেই, তবে দেখলাম খুঁজতে, তাই তোকে বললাম। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখছি। নীলা মেয়েটা চলে যেতে নাওরা দাঁড়িয়ে ভাবতে থাকে সে কি করবে। একটু তো অবাক হয় লামিয়ার সাথে তাকে খুঁজতে থাকার কথা শুনে। প্রথমে ভাবে যাবে না সে, পরে আবার ভাবতে থাকে একটু সময়ের জন্য দেখে চলে আসবে, যদি কোনো দরকার থাকে। সে তো আর বেশিক্ষণ এখানে থাকবে না। নাফসানের সাথে দেখা করে সে বাসায় চলে যাবে, আর এখানে থেকে তার কোনো কাজও নেই। তাই আগে সে লামিয়ার দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী সে এগিয়ে যেতেই দেখে জায়গাটা তাদের ডিপার্টমেন্টের পেছনের দিকে। এদিকে কেন কেউ ডাকবে তাকে? নাওরের একটু ভয় ভয় লাগতেই সে না গিয়ে চলে আসতে চায়। তখনই তার সামনে লামিয়ার গ্যাং এসে উপস্থিত হয়। নাওরা হঠাৎ এভাবে তাদের দেখে ভ্রু কুঁচকে তাকে বলে, নেলা বলল আমাকে খুঁজছিলে তুমি, কেন, কোনো দরকার? লামিয়ার এক বান্ধবী বলে, দরকার তো অবশ্যই আছে, আমাদের স্যারের বউয়ের খাতির যত্ন করতে এসেছি আমরা। মানে কি বলতে চাচ্ছ তোমরা?
ওলে বাবা, ম্যাডাম বুঝতে পারছে না আমাদের কথা, কিভাবে বোঝাই বলতো? লামি একটু শয়তানি হাসি দিয়ে বলে, বুঝাচ্ছি তো, আগে একটু খাতির যত্ন করতে দে। বলেই তাদের সাথে আনার লাঠি দিয়ে নাওরার উপর এলোপাতাড়ি লাঠির আঘাত দিতে থাকে। নাওরা তো হতভম্ব হয়ে গিয়েছিল। শরীরে পড়া লাঠির গুলো অনুভূত হতেই নাওরা মাটিতে পড়ে যায়। মুখের উপর 2 হাত দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। কথা বলে তাদের থামানোর চেষ্টাও করতে থাকে, কিন্তু তার তো থামে না। নাওরা চিৎকার করতে চায়, তবে হঠাৎই যেন তার কণ্ঠ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। নাওরার গায়ে এলোপাথাড়ি আঘাত করে তারা থামে। নাওরা প্রচণ্ড ব্যথায় মাটিতে শুয়ে থাকে। পরনের শাড়িরও অবস্থা খারাপ, শাড়ির কুচি খুলে যাওয়ার অবস্থা হয়ে গেছে। নিজেকে বাঁচাতে গিয়ে পরনের হিজাবটার অবস্থাও নাজেহাল। কাঁধের দিকের একটা পিন বোধহয় চামড়ায় ঢুকে গেছে, সেখানে প্রচণ্ড ব্যথা করছে। বাইরে গান বাজনার আওয়াজের জন্য এসব কিছুই ধরা পড়ে না। নাওরার ব্যথার গঙ্গানির শব্দ গানের শব্দের নিচে ঢাকা পড়ে যায়। মাটিতে পড়ে থাকা নাওরার কাছে এসে লামিয়ে বলে, আমার থেকে আমার নাফসানকে কেড়ে নেওয়ার শাস্তি এটা। তুই তো জানিস না তোর জন্য নাফসান আমায় কতটা অপমান করেছে। আমাদের বিয়েটা ভেঙে দিয়ে তোকে বিয়ে করেছে। কি রে, কি দিয়ে বশ করেছিলেন নাফসানকে? আমার থেকে বেশি সুন্দরী তো নষ্টই। তবে কি এই শরীর দিয়ে বশ করেছিলে? দেখ তোর এই শরীরের কি হাল করলাম আমি। আগামী কয়েকদিন বিছানা থেকে উঠতে পারবে কিনা সন্দেহ আছে। আর এটা ভাবিস না আমার নামে ডিপার্টমেন্টে বিচার দিবি। মনে রাখিস আমার বাবা এই শহরের বড় বিজনেসম্যান। কিচ্ছু করতে পারবে না আমার, কিচ্ছু না। নাওরা ততক্ষণে ব্যথায় ছটফট করছে। লামিয়াদের আঘাতগুলো হাতে আর পায়ে পড়েছে। শরীরের সামনের দিকে বাঁচাতে গিয়ে উপর হয়ে পড়ায় কিছু আঘাত পিঠেও পড়েছে। তবে ভালো কথা, মাথায় আঘাত লাগেনি। তবে হাত পায়ের ব্যথাগুলোই মারাত্মক। হাত পা নাড়ানোর মতোই শক্তি পাচ্ছে না সে। তাকে এই অবস্থায় ফেলে লামিয়ারা চলে যায়। আর নাওরা এদিকে অতিরিক্ত ব্যথায় অজ্ঞান হয়ে পড়ে। কে জানতো এমন ছোট্ট একটা বিষয় কেউ এতটা অ্যাগ্রেসিভ হয়ে পড়বে। তার আজ এখানে আসাটাই উচিত হয়নি। না সে এখানে আসতো, আর না এতটা আঘাত পেত। গাড়িতে সিয়াম রূপার থেকে দূরত্ব বজায় রেখে বসে আছে, কোনো কথা বলে না। রূপা সেটা দেখে মনে মনে ভাবে, কত ঢং ছেলের। অথচ এখানে নাওরা থাকলে খুশি গদগদ হয়ে পেশাল পাড়তে থাকবো। আগে তো সে দেখেছে কতটা হাসি খুশি ছিল শ্যাম, আর এখন দেখলে মনে হয় ছেঁকা খেয়ে বাঁকা হয়ে বসে আছে। যদিও সত্যি ছেঁকাটা খেয়েছে, কিন্তু প্রেম ছাড়াই ছেঁকা। আপনার কোনো হিডেন প্রেমিকা আছে কি, যে আপনাকে কষ্ট দেওয়ায় নাওরাকে শাস্তি দিল? শ্যাম একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আমার আবার প্রেমিকা? একজনকে ভালোবেসে যা পেলাম, আর কাউকে দরকার নেই আমার। হ্যাঁ, আপনার হিডেন কেউ থাকতেই পারে, নয়তো নাওরাকে কে আঘাত করতে যাবে। জানি না আমি, এমনও হতে পারে তোমাদের নাফসান স্যারের কেউ আছে। আমাদের নাফসান স্যার অনেক ভালো, ওনার তেমন কেউ নেই। থাকলে নাওরাকে ভালোবেসে বিয়ে করতে যেত না। শ্যাম একটা দীর্ঘশ্বাস ফেলে। সেও তো ভালোবেসেছিল, কিন্তু জীবনে জড়াতে পারলো না। ভাগ্য একটা বড় বিষয়। কেউ ভাগ্যে থাকলে আপনা আপনি চলে আসবে, আর ভাগ্যে না থাকলে হাজার চেষ্টা করেও তাকে পাবে না। রূপা নিজেও চুপ করে থাকে, আর কিছুই বলে না। শ্যামকে প্রথম দিকে বেশ ভালোই লাগতো, কিন্তু যখন জানলো সে নাওরাকে ভালোবাসে, তখন দূরে সরে গেল। এখন আবার ছেলেটার এমন ভগ্ন দশা দেখেও মায়া লাগে। রূপা এখন নিজের অনুভূতি নিয়েই চিন্তিত। এ কি এক অসহ্যকর অনুভূতি। ভালোবাসা যায় না, আবার অবহেলাও করা যায় না। চলবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।